A tribute to Golden Jubilee of Sri Aurobindo's Action, একটি কালোপযোগী প্রতিবেদন পন্ডিচেরি থেকে পশ্চিমবঙ্গ। It matters little that there are thousands of beings plunged in the densest ignorance. He whom we saw yesterday is on earth. His presence is enough to prove that a day will come when darkness shall be transformed into light, and thy reign shall be indeed established upon earth. নমস্কার। আজকে আমরা অত্যন্ত একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে আমরা সকলের সামনে আলোচনা করব এবং সমস্ত মানুষকে ক্লিষ্ট, দুঃখে জর্জরিত, নিপীড়িত, আশাহীন, দিশাহীন এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমরা চলেছি। ঠিক সেই সময় আজকের এই বিষয়ের অবতারণা এবং কতখানি প্রাসঙ্গিক সেটা আমাদের আলোচনার মাধ্যমেই আমরা বুঝবার চেষ্টা করব। আমরা প্রায় সকলেই জানি যে দীর্ঘ পরাধীনতার কবলে যখন আমরা সবাই, আমাদের পূর্বের প্রজন্ম, যখন মানুষ ভাবতেই পারছে না, ভারতবর্ষের আমজনতা তথা বুদ্ধিজীবী তথা রাজনৈতিক দল তথা পণ্ডিত, রাজনৈতিক নেতৃবৃন্দ যে আমরা কোনোদিন সম্পূর্ণ স্বাধীন হব, এটা সেই সময় অকল্পনীয় ছিল। আকাশ কুসুম কল্পনা এখন মনে হতে পারে স্বাভাবিক, সেটা সেই সময় ভাবাটাই ছিল একটা অসম্ভব অলীক কল্পনা। ঠিক সেই সময় শ্রী অরবিন্দ তার ইংল্যান্ড থেকে তার ওই অসামান্য প্রতিভা স্বাক্ষর রেখে তিনি শিক্ষা সমাপ্ত করে 21 বছর বয়সে চলে এসেছিলেন ভারতবর্ষের মাটিতে। যেদিন এসেছিলেন যেই সালটিতে, আবার সেই সালটিতেই বিবেকানন্দ যাচ্ছেন ভারতের অমৃত বাণী পৃথিবীর মানুষকে শোনানোর জন্য সেই ধর্ম মহাসভায়, সেটাও 1893 সাল। শ্রী অরবিন্দ এসে দেখলেন একটা ভয়ানক ঘুমন্ত জাতি, কখনো ভাবতেই পারে না সে কখনো স্বাধীন হবে, আর দেশের একমাত্র জাতীয়তাবাদী দল ন্যাশনাল কংগ্রেস, যাকে প্রতিষ্ঠাই করা হয়েছিল, যে বিভিন্ন সময়ে যে চূড়ান্ত সমস্ত আন্দোলনগুলো হচ্ছিল, সশস্ত্র বিদ্রোহ, বিক্ষোভ এখানে ওখানে দাবানলের মতো জ্বলছিল, তাকে
প্রশমিত করার জন্য একটা সেফটি ভালভ হিসাবে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। লর্ড হিউম তার প্রতিষ্ঠাতা, আপনারা জানেন যে তাদের বক্তব্য যেই হলো জাতীয়তাবাদী দল, মানুষের যত অভাব অভিযোগ আছে এই অভাব অভিযোগকে যথাসময়ে যথা পরিস্থিতিতে তুলে ধরবার জন্য এবং তাই নিয়ে আন্দোলন করার জন্য একটি জাতীয়তা দল, অর্থাৎ সেই যে ভয়ানক অগ্নিগর্ভ অবস্থা বিদ্রোহ, তাকে একটা গণ আন্দোলনে প্রশমিত করার জন্য গণপ্রতিবাদ আন্দোলন, সেখানে সশস্ত্র আন্দোলনের কোনো প্রশ্নই নেই, সেই জন্যই কংগ্রেসের প্রতিষ্ঠা। শ্রী অরবিন্দ সেই সময় দেখলেন একটা ভয়ানক নিমজ্জমান অবস্থা জাতির, দেশ গভীর ঘুমে আচ্ছন্ন। তিনি বরোদায় চাকরি নিয়ে এলেন এবং তিনি খুব অল্প সময়ের মধ্যেই তার মাতৃভাষাটি শিখলেন। ভারতীয় যে দর্শন, তার শাস্ত্র, তিনি সেগুলো অধ্যয়ন করছেন এবং তিনি বুঝতে পারলেন যে এই তন্দ্রায় আচ্ছন্ন জাতিটাকে তুলতেই হবে। তিনি প্রায় ভারতবর্ষের মানুষের কাছে অপরিচিত বলতে গেলে। তিনি কলম ধরলেন হিন্দু প্রকাশে, সেখানে যে শিরোনামায় তিনি প্রবন্ধ লিখেছিলেন, যেটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায় সরকারি চাপে, প্রকাশক হয় সেটা বন্ধ করে দিতে বাধ্য হয়। আমরা সংক্ষেপে সেই ইতিহাসের মধ্য দিয়ে যাচ্ছি দ্রুত। সেখানে তিনি একটা কথা বলেছিলেন, একজন অন্ধ যদি আরেকজন অন্ধকে পথ দেখায় তাদের পরিণতি কি হবে? দুজনেই খন্দে গিয়ে পড়বে। এক জাতীয়তাবাদী কংগ্রেস, সেই দল যার সামনে কোনো দিশা নেই, আর এক চাপামর জনগণ। সেই অবস্থায় বিস্তৃত তার লেখার মধ্য দিয়ে একটা ঝড় উঠল। কে এই লেখক? জানা গেল সেই প্রতিবাদ হওয়ার বিলেত ফেরত পুরুষ অরবিন্দ ঘোষের লেখক। গোটা ভারতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তথা বিভিন্ন পণ্ডিত সমাজ চিন্তাবিদেরা প্রমাদ গুনলেন এবং সেই চাপে পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে গেল। কিন্তু তিনি অদম্য উৎসাহে তিনি তার কাজে লেগে রইলেন। তিনি ফিরে এলেন, বরোদার চাকরি ছেড়ে দিয়ে শেষবারের মতো চলে এলেন এই বাংলাদেশে জাতিকে নেতৃত্ব দেবার জন্য। এবং তিনি বন্দে মাতরম পত্রিকা লিখছেন, যেখানে একদম পূর্ণ স্বরাজ, একদিকে সহিংস সংগঠিত আন্দোলন আর একদিকে অহিংস সংগঠিত আন্দোলন, এই দুটি ধারায় চলবে, এই দৃষ্টিভঙ্গি তিনি বন্দে মাতরমের পাতায় পাতায় তিনি লিখছেন। অন্যতম লেখকের ভূমিকায়, এবং সেই একটি পত্রিকা ভারতবর্ষের সেই সময় ঘুমন্ত জাতিকে তার রাজনৈতিকভাবে সচেতন করবার জন্য একটা অনন্য ভূমিকা ইতিহাসে গ্রহণ করেছিল। সেই ইতিহাস হয় ভুলিয়ে দেওয়া হয়েছে সুচতুরভাবে, নয় আমরা সেই সম্বন্ধে অজ্ঞান। আজকে তন্নিষ্ঠ ইতিহাস পাঠক যদি সেই ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন যে আজকে যে নামগুলো উচ্চারণ হয়, যাদের কথা প্রথম মনে আসে, তারা সেই সময় প্রায় কেউই ছিলেন না। এই স্বাধীনতার অগ্নি যুগের ঋষি যাকে বলা হতো অরবিন্দ ঘোষ, তিনি প্রথম এই স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন সুসংগঠিতভাবে, সুচিন্তিতভাবে, একটি ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি হিসাবে। আজকে আমাদের ভারতবর্ষের যে প্রথম প্রধানমন্ত্রী, তিনি যখন বিলেতে লেখাপড়া করছেন,
তিনি স্বীকার করেছেন যে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। শ্রী অরবিন্দের ওই লেখনীর মাধ্যমে তিনি ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা সম্পর্কে তিনি অবহিত হতে থাকেন। নেতাজি প্রমুখ আজকে যাদের নাম আমরা শুনি, সেই বিপ্লবীরা, যদি আমরা বলি শ্রী অরবিন্দের মন্ত্রে সেই দীক্ষিত সেই তরুণ সমাজ, যার মধ্যে অন্যতম উল্লেখ্য হচ্ছে মাস্টারদা, সূর্য সেন, বাঘা যতীন, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কার নাম বলবো আর কার নাম বলবো না, রাসবিহারী, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে তার দাদাকে এক চিঠিতে সেই জেল থেকে লিখেছিলেন শরৎ বসুকে যে সমস্ত যুগে একজন বিশ্ব মানব গুরু থাকার প্রয়োজন। আমি মনে করি শতাব্দীর সেই বিশ্ব মানব গুরু হলেন অরবিন্দ ঘোষ। এবং তিনি সে প্রসঙ্গে অন্যত্র আলোচনা করতে বলেছিলেন যে শ্রী অরবিন্দ তার স্পিরিচুয়াল গুরু, শুধু গুরু নয়। এবং তিনি যে আইসিএস পরীক্ষায় তিনি যে অনীহা দেখালেন এবং তিনি যে সেই পাশ করে তার যে সে আইসিএস এর চাকরি, সেটার সম্বন্ধে তার যে অনীহা, তার পথপ্রদর্শক তিনি লিখছেন তার আত্মকথায় স্বয়ং শ্রী অরবিন্দ। এবং নেতাজি যখন ভারতবর্ষ যখন পরাধীন, তিনি যখন জেলে, তিনি ভাবছেন স্বাধীনোত্তর কালে ভারতবর্ষের রূপরেখা কি হবে, সেটা পশ্চিমী ধাঁচের গণতন্ত্র বা সমাজতন্ত্রের আদলে হবে না। ভারতবর্ষের একটা সুপ্রাচীন ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের আদলেই স্বাধীনোত্তর কালে ভারতবর্ষের সমস্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে। কিন্তু সেটা কি, তিনি খুব ধন্ধে ছিলেন। তিনি দাদাকে লিখেছেন সেই আরেকটি চিঠিতে যে দেখো, আমার ছাত্র জীবনের গুরু বিবেকানন্দ, তার গুরু শ্রীরামকৃষ্ণ আমার গুরু, আমার উপর শঙ্করাচার্যের বিপুল মায়াবাদের প্রভাব, তথাপি আমি দিশাহারা, আমি বুঝতে পারছি না ঠিক স্বাধীনোত্তর কালে ভারতবর্ষের রূপরেখা, তার পরিকাঠামো, সেটা নিয়ে কোন দিকে দিশা যাবে সেই নিয়ে আমি চিন্তিত, সেটার সম্বন্ধে আমার ভাবনা চিন্তা। কিন্তু যখনই আমার কাছে শ্রী অরবিন্দের লেখা এসে গেল, যেগুলো তিনি উত্তরকালে লিখেছিলেন, সে তার মধ্যেই আমি পেয়ে গেলাম তার দিশা। এই হচ্ছেন শ্রী অরবিন্দ। আমরা ভাবতে পারি আজকের যে বিশ্ব পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে একটা ভয়াবহ মারণ ভাইরাস সারা বিশ্বের অর্থনীতি, রাজনৈতিক অবস্থা, জনজীবনকে একটা ভয়ানক দুর্যোগের মধ্যে ফেলে দিয়েছে, যাকে আমরা ইংরেজিতে বলি প্যান্ডেমিক, মহামারী, যার উৎস নাকি সেই এশিয়ার ভূখণ্ডে চীন নামক সেই বৃহৎ ভূখণ্ডে, এবং যাকে নিয়ে আজকে বিশ্বের সমস্ত বড় বড় দেশগুলি, অধিক শক্তিধর দেশগুলি সহ ভারতবর্ষ প্রায় একজোট বর্তমান চীনের এই যে এক ধরনের সম্প্রসারণশীল অর্থনৈতিক সম্প্রসারণবাদ, কেউ কেউ বলছেন সাম্রাজ্যবাদের একটা চেহারা নিচ্ছে সমগ্র চীন, তাকে ঠেকাতে হলে আজকে একজোট হতে হবে। শ্রী অরবিন্দ 1908 সাল, ভেবে দেখুন, তখন অরবিন্দ ঘোষ 1 এপ্রিল বন্দে মাতরমে এই কথা লিখছেন, একদিন ভবিষ্যতে এই মঙ্গলের জাতিটি তার চিপ লেবার এবং কর্মক্ষমতা দিয়ে সে পশ্চিমী জগৎকে সে অধিকার করবার চেষ্টা করবে, এবং সেটার সম্বন্ধে তিনি যথেষ্ট সাবধানবাণী করেছেন। আরো অনেক কিছু লিখেছেন। তিনি লিখেছিলেন তার মৃত্যুর ঠিক, দেহ ত্যাগের ঠিক কিছুদিন আগেই, যে ভারতবর্ষের আক্রান্ত হবে তিব্বত দিয়ে, এবং চীন সেই আক্রান্তকারী দেশ হিসাবে তিনি তাকে চিহ্নিত করেছিলেন। অনেকে দেখে
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ভেবেছিলেন ওটা বোধহয় শ্রী অরবিন্দের যে 1950 সালের লেখা, সেটা বোধহয় কোনো টাইপিং মিস্টেক, তাকে বলা হয়েছিল, তিনি ভেবেছিলেন ওটা 1960 সাল হবে, তাকে বলা হয়েছিল যে না, শ্রী অরবিন্দ 1950 সালে দেহ রেখেছেন। এই হচ্ছে তার কালোজয়ী প্রতিভা, কালোজয়ী দৃষ্টি। তিনি রাজনীতিতে ভারতবর্ষের সুপ্রাচীন যে ঐতিহ্য, আধ্যাত্মিকতা, তার যে পরম্পরা, সেইটাকে তিনি সবার প্রথমে রাখতে চেয়েছেন। কোনোভাবেই পাশ্চাত্যের অনুকরণে, পাশ্চাত্যের সমাজ দর্শন, পাশ্চাত্যের ধনতন্ত্র, পাশ্চাত্যের গণতন্ত্র, পাশ্চাত্যের সমাজতন্ত্র কোনটি ভারতবর্ষের জন্য উপযুক্ত নয়। অথচ শ্রী অরবিন্দের সমস্ত শিক্ষা দীক্ষা হচ্ছে বিদেশে। তিনি সমগ্র পৃথিবীর ইতিহাসকে আত্মস্থ করেছেন সেই সময়ে। তার সমস্ত লেখনীর মধ্যেই বিশ্ব ইতিহাস, বিশ্ব সাহিত্য, বিশ্ব সংস্কৃতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, তিনি যখনই লিখছেন তার প্রেক্ষিত হচ্ছে বিশ্ববিখ্যাত। তার এই বিশ্ব প্রতীতির সামনে তিনি সমস্ত জিনিসটি আলোচনা করেছেন। তথাকথিত কোন ধর্মীয় বিশ্বাস, যেটা আমরা সাধারণভাবে বলি সংকীর্ণ অর্থে ধর্মীয় বিশ্বাস, সেই আলোকে তিনি কখনোই করেননি। তার সমস্ত রচনার মধ্যেই রয়েছে সেই বিশ্ববিখ্যাত। এবং সেই জন্যই তিনি ভারতবর্ষের একটা জাতি গঠনের জন্য যে ভারতবর্ষ তার সুপ্রাচীন, তার যে ভারতীয় শিক্ষা, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার এডুকেশন, যেটা আজকে নতুন করে গবেষণার বিষয়, আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকে সর্বসমক্ষে আস্তে আস্তে আসছে যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের ভাস্কর্য, ভারতবর্ষের গণিতশাস্ত্র, ভারতবর্ষের বিজ্ঞান কোন স্তরে ছিল, আজকে লুকো ছাপা করে আর তাকে আটকানো যাচ্ছে না। আজকে সোশ্যাল মিডিয়াতে দৌলতে, ইন্টারনেটের দৌলতে সমস্ত আবিষ্কারের তথ্যগুলো মানুষের হাতের মুঠো এসে পড়ছে। আর যে ভুল, রং ন্যারেটিভ, ডিস্টর্টেড ইন্ডিয়ান ন্যারেটিভ স্বাধীনোত্তর কাল থেকে আমরা শুনে আসছি, যেটা ব্রিটিশের একেবারে সুকৌশলে যে বীজ রোপণ করেছিল, তার ধারাবাহিকতায় সেটি উত্তর স্বাধীনতাকালে আজ পর্যন্ত সেটা বজায় ছিল। তার ইতিহাস, তার সমগ্র কিছুতেই ভারতবর্ষের জন্য একটা হীনমন্যতায় আমরা ভুগছিলাম। আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে, ইন্টারনেটের দৌলতে সেই পুরনো হারিয়ে যাওয়া তথ্যগুলো, বা তাকে যে চেপে দেওয়া হয়েছিল, তাকে যে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তার শিল্পে, সাহিত্যে, শিক্ষা ব্যবস্থায়, তার অর্থনীতিতে, সেই আদলে তাকে গড়ে তোলার যে প্রচেষ্টা, সেটা করা হয়নি। এবং তার পিছনে ছিল পাশ্চাত্যের বিপুল প্রভাব। এবং ভারতবর্ষের সেই সময় শাসকেরা, স্বাধীনোত্তর কালের শাসকেরা তার দ্বারা বিপুলভাবে প্রভাবিত, এবং যার অন্যতম একটি মাধ্যম করা হয়েছিল ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে। লর্ড মেকলে যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিলেন, ভারতীয় সেই প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে ভুলিয়ে দিয়ে দেশটাকে একটা বাবু সমাজ, একটা আমলাতন্ত্র, দেশীয় শিক্ষায় যে শিক্ষিত শ্রেণীকে আমলাতন্ত্র, একটা আমলাতন্ত্র তৈরি করে দেশ শাসনের যে সুকৌশল কৌশল, সেটা তিনি 100% সফল হয়েছিলেন। এবং তার উত্তরসূরি আজও আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে। এই জন্য সমগ্র শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে মনে হয় যেন তার নীতি নৈতিকতা, তার জীবনবোধ, তার জাতীয়তা, তার স্বদেশ প্রেম, তার সমাজ, তার জনজীবনের প্রতি যে অকৃত্রিম প্রেম, ভালোবাসা, তার অঙ্গাঙ্গী সম্পর্ক, এই বিপুল ছাত্র সমাজের একটা বড় অংশ কিন্তু তার থেকে বিযুক্ত। একটা অর্থকরী, উপযোগিতামূলক, ভোগবাদী শিক্ষা ব্যবস্থা মানুষের জীবনকে একটা উল্টো পথে নিয়ে গেছে, যার আজকে সামাজিক পরিণাম সর্বত্র দেখছি। সর্বত্র, রাজনীতিতে, অর্থনীতিতে, মানবিক সম্পর্কের ক্ষেত্রে, ধর্মীয় অসহিষ্ণুতার মধ্যে। তার কারণ একটা সভ্যতার সূতিকাগার হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শ্রী অরবিন্দ সেটা ভেবেছিলেন, রবীন্দ্রনাথ প্রমুখ সেই সময়ের দেশনেতারা ভেবেছিলেন, রবীন্দ্রনাথ প্রমুখরা ভেবেছিলেন। তাই একটা সেই হারানো জাতির ঋত গৌরব ফিরিয়ে আনার জন্য স্বাধীন দেশ একটা সময় হবে, যদি হয় তারপরে সেই নতুন প্রজন্ম আসবে, যে শিক্ষা সংস্কৃতি, যে মূল্যায়নের উপর, মূল্যবোধের উপর ভিত্তি করে, তার জন্য একটা শিক্ষা ব্যবস্থা চাই।
যে জাতীয় মহাবিদ্যালয়ের পরিকল্পনা সেদিন করা হয়েছিল, টাউন হলে সেই বিখ্যাত সভায় সেদিন রবীন্দ্রনাথ প্রমুখেরা সবাই উপস্থিত ছিলেন। তারা যখন ভাবছেন যে এই প্রথম জাতীয় বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ কে হবেন, তখন তারা সবাই বিনা দ্বিধায় এক বাক্যে যাকে নির্বাচিত করেছিলেন, সেই অগ্নি যুগের ঋষি যাকে বলা হয় অরবিন্দ ঘোষ, জাতির আচার্য, তাকে প্রিন্সিপাল হিসেবে প্রথম বঙ্গীয় মহাবিদ্যালয় বেঙ্গল ন্যাশনাল কলেজের তিনি প্রথম অধ্যাপক। তিনি চাকরিটা ছেড়ে দিলেন। তার কারণ, তার উদ্দেশ্য জাতিকে নেতৃত্ব দেওয়া। কিন্তু জাতিকে নেতৃত্ব দিতে হলে সমগ্র ব্রিটিশ রাজের যে রোষ তার উপর এসে পড়বে, এবং তিনি যদি কলেজের প্রিন্সিপাল থাকেন কলেজেও তার রোষ এসে পড়বে। সেই জন্য কলেজকে মুক্ত রাখতে এই রোষ থেকে তিনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়ানোর জন্য তিনি সেদিন পদত্যাগ করেছিলেন। অনেকে আশাহত যে এইরকম একটা অবস্থায় শ্রী অরবিন্দ প্রিন্সিপালশিপ ত্যাগ করলেন। সর্দার প্যাটেল বলেছিলেন, দেশের কি ক্ষতি হলো দেশ জানে না। শুধু জাতীয় শিক্ষা ব্যবস্থা নয়, আগামী দিনের বিশ্ব শিক্ষা ব্যবস্থার ইতিহাসে শ্রী অরবিন্দের যে অবদান, জাতি তার থেকে যেন বঞ্চিত হলো। কিন্তু বঞ্চিত হয়নি। তার সমস্ত স্বপ্ন, শিক্ষা ভাবনা, শিক্ষার ভিত্তি, শিক্ষার নীতিসমূহ, তার যে পিভটাল যে রোল, তিনি এ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশনে লিখেছেন বিস্তৃতভাবে লিখেছেন, সুচিন্তিতভাবে। আজকে গ্লোবাল এডুকেশন নিয়ে যে কাজ হচ্ছে সারা বিশ্বে, কেন আজকে সারা পৃথিবীটাই একটা ছোট গ্রামের মতো হয়ে গেছে। এখানকার এক প্রান্তের একটি ঘটনা পৃথিবীর একদম শেষ প্রান্তে গিয়ে যে কোনো সময় প্রভাবিত করছে। বুঝতে পারছেন, একটা রোগ নাকি চীন থেকে এসেছিল, চীনে উদ্ভব হয়েছিল সেই উহান নামক প্রদেশে, সেটা নিয়ে এখন প্রচুর বিতর্ক চলছে। সেটা সমগ্র বিশ্বকে ছেয়ে ফেললো। এই জন্য খড়ের রোগ পাশের বাড়ির লোককে সংক্রামিত করেছে। ব্যাপারটা এইরকম জায়গায় পৌঁছে গেছে, একটা সুদূর কোন প্রান্তের একটা রোগ আজকে সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। জনজীবন বিধ্বস্ত, অর্থনীতি বিধ্বস্ত, মানুষের স্বাস্থ্য বিধ্বস্ত, মানুষের মধ্যে অবসাদ, অনিশ্চিত ভয় মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেই জন্য সমগ্র পৃথিবীটা একটা ছোট গ্রামের মতো যেন হয়ে আসছে। সমগ্র পৃথিবী এক। যে আলটিমেটলি যে স্বপ্ন কার্ল মার্কস দেখেছিলেন, যেটা তার স্বপ্নটা খুব সুন্দর, কিন্তু স্বপ্নের যে বাস্তবতা, যে পথ দিয়ে আসবে, তার যে প্রাথমিক সোপান, তিনি যে সমাজতন্ত্রকে দেখেছিলেন, ভাবনা ভেবেছিলেন, তারপরে একটা ইউটোপিয়া স্টেটলেস সোসাইটি, সেটা অধরা রয়ে গেছে। কিন্তু তার স্বপ্নকে আমরা অমর্যাদা করতে পারি না। এটা সুন্দর স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, কিন্তু তার দেখার মধ্যে, ভাবার মধ্যে তার যথেষ্ট অবদান, শ্রদ্ধা নিয়ে বলছি, ভুল ছিল। সেই ভুলটি শ্রী অরবিন্দ চিহ্নিত করেছেন বিস্তৃতভাবে, ঐতিহাসিকভাবে। তার হিউম্যান সাইকেল থেকে শুরু করে তার আইডিয়াল হিউম্যান ইউনিটির যে দীর্ঘ প্রবন্ধ যে তিনি লিখেছেন, তার যে গ্রন্থ আছে, তার মধ্যে তিনি তার বিশ্ব প্রতীতির কথা লিখেছেন। এবং এটা যে আলোকে এটাকে দেখা হয়েছিল, সেই আলোকে যে প্রতিষ্ঠা হবে না, এর প্রতিষ্ঠা অন্য আলোকে, অন্য চেতনায় হবে, তিনি সেটা লেখবার জন্য, বলবার জন্য এসেছিলেন। এবং সেটা তিনি বলেছেন। বিশেষ করে উত্তর কালে, উত্তর স্বাধীনতা, উত্তর তার কর্ম রাজনৈতিক জীবনের যে পর্বটি শেষ হয়েছিল, তারপরে পন্ডিচেরি জীবনে তিনি যা কিছু লিখেছেন, তার ভবিষ্যৎ সমাজ, ভবিষ্যৎ পৃথিবী, তার সম্বন্ধে তিনি লিখেছেন। তিনি যত না লিখেছেন তার প্রাক স্বাধীনতা, তার প্রাক রাজনৈতিক জীবনে, তিনি রাজনীতি প্রত্যক্ষভাবে ছেড়ে দেওয়ার পর আরো বেশি তিনি সৃষ্টিশীল ছিলেন। সেই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন যে সমস্ত সৃষ্টিকর্তাই একলা। শ্রী অরবিন্দ তাই তার সম্বন্ধে এই সাধারণ নিয়ম খাটবে না। মেঘ যখন জমে, তাকে জমতে দিতে হয়। একদিন সেই মেঘ থেকে বাড়ি বর্ষণ হয়, ধরণী বসুন্ধরা সিক্ত হয়। ঠিক আমরা অপেক্ষায় আছি। শ্রী অরবিন্দ আপন সৃষ্টিতে তিনি নিমগ্ন আছেন।
এবং একদিন তিনি বেরিয়ে আসবেন এবং আমরা তার অপেক্ষায় আছি। এইরকম ভাবে রবীন্দ্রনাথ সেদিন শ্রী অরবিন্দকে তার অন্তর্দৃষ্টি দিয়ে, তার প্রজ্ঞা চেতনা দিয়ে সেই কবেই শ্রী অরবিন্দকে তিনি বুঝতে পেরেছিলেন। এবং তার নমস্কার কবিতাটি যদি পড়ি অবাক হয়ে যাই। 12 বছরের ছোট হয়েও শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথের থেকে তিনি ওই কবিতা লিখেছেন। সেইটা আমরা এখানে বলে সময় দীর্ঘায়িত করব না। সেই লেখার মধ্যে শ্রী অরবিন্দ সম্পর্কে তার যে উপলব্ধি, আজকে ঐতিহাসিক প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে, সমগ্র বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে আজকে যদি প্রতি লাইন, প্রতিটি শব্দ আমরা পড়ি, দেখব যে রবীন্দ্রনাথের সেই প্রজ্ঞা দৃষ্টি, প্রজ্ঞা চেতনায় তিনি কিভাবে শ্রী অরবিন্দকে চিহ্নিত করেছিলেন। সেই শ্রী অরবিন্দ তিনি দেশের নেতৃত্ব দিতে দিতে আমরা জানি তিনি কারাবরণ হয়ে গেল। দেশ নেতৃত্ব হারা, তার ইতিমধ্যেই বিপুল আধ্যাত্মিক অন্তর্জীবনের বিপুল অভিজ্ঞতা হয়ে গেছে। যে অভিজ্ঞতাগুলোকে তিনি কোষ্ঠী পাথরে প্রতিদিন যাচাই করে করে দেখছেন, তার অন্তর্চেতনায়, তার আধ্যাত্ম চেতনায় যে তার অনিবার্যতা, তার সত্যতা কতখানি। তিনি যখন জেল থেকে বেরিয়ে এলেন, দেশের নেতৃবৃন্দ আশা করেছিলেন শ্রী অরবিন্দ আবার দেশকে নেতৃত্ব দেবেন, কিন্তু শ্রী অরবিন্দ তার প্রান্ত দৃষ্টিতে দেখেছিলেন যে ভারতবর্ষের যে সংগ্রাম শুরু হয়েছে, স্বাধীনতা আসছে, কিন্তু উত্তর স্বাধীনতাকালে ভারতবর্ষের চেহারা কি হবে? পৃথিবীর যে ঔপনিবেশিক দেশগুলি বেশিরভাগ, তারা একদিন স্বাধীন হবে, তাদের ভবিষ্যৎ কি? মানুষের বিবর্তনের বর্তমান যে অবস্থায় আছে, সেই বিবর্তন থেকে মানুষ যেখানে উঠবে, তার ওঠার মাঝখানে যে আজকের যে সংকট, যেটাকে বলা হয় বিবর্তনের সংকট, ট্রানজিশনাল ক্রাইসিস, প্রত্যেকটা যুগ থেকে আর একটা যুগের উত্তরণের সময় একটা ট্রানজিশনাল ক্রাইসিস আসে। শ্রী অরবিন্দ সুন্দরভাবে সেটা আমাদের সামনে চিহ্নিত করেছেন। আজকে সেই ট্রানজিশনাল ক্রাইসিস একটা চেতনার উল্লম্ফনের প্রয়োজন হয়ে পড়েছে। মানুষের বুদ্ধিদীপ্ত সমাজ, মানুষের বুদ্ধিবৃত্তি তার পরম পরাকাষ্ঠায় পৌঁছেছে। কোথায় পৌঁছেছে আমরা কল্পনা করতে পারি না। তার বাইরের সার্থকতায়, তার সৃষ্টিশীল সার্থকতায়, কিন্তু অন্তর্জীবনে, প্রকৃতির জীবনে মানুষ এখনো পশু থেকে উঠতে পারেনি, তার পশুত্বকে জয় করতে পারেনি। সে পশু থেকে পূর্ণ মানবতায়, দেবত্ব সম্পর্কে আমাদের যে ধারণা, একটা পরিপূর্ণ পূর্ণতার যে সিম্বলিজম, দেবত্ব, মানুষ সেখানে পৌঁছানো তো দূরের কথা, মানুষ পশুত্বের সাথে যেন তার অন্তরঙ্গ সম্পর্ক, সে একদিকে পশু আর একদিকে মানুষ হওয়ার চেষ্টা করছে। অধিকাংশই প্রকৃতিতে সে পাশব। এই যে সমস্যা পৃথিবী, এর থেকে মানুষের মুক্তির জন্য মানুষের যে চেতনার অভিযান, মানুষের যে জীবন শৈলী, দ্য টেকনোলজি অফ কনসাসনেস, এবং তার ভিত্তি যে একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে শুরু, সেই শিক্ষা ব্যবস্থার রূপরেখা কি হবে, সমস্তটাই তিনি মৌলিকভাবে ভেবেছেন। এবং যখন দেশ নেতারা তাকে অনুরোধ করেছিলেন, তিনি সে অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। তিনি এক আগামী পৃথিবীর নির্মাণ কার্যে তিনি তন্নিষ্ঠ, সমস্ত জগৎ থেকে আড়ালে একজন বিজ্ঞানীর মতন, একদম ভবিষ্যৎ মানব জাতির তিনি রূপকার, সেইটার জন্য তিনি এমন একটা অন্তরীণ জীবন বেছে নিয়েছেন যে বাইরের যুক্তি, বাইরের ঘটনা দিয়ে তাকে বোঝা যাবে না যদি তার গভীরতার মধ্যে আমরা না ঢুকি, এবং তার রচনা শৈলীর মধ্যে তিনি যা লিখেছেন সেগুলো যদি আমরা অনুসন্ধান না করি, না জানি, বুঝতে পারবো না তিনি ঠিক কোন কোন জায়গায় তিনি এই সমস্যাগুলোকে চিহ্নিত করেছেন, এবং সমস্যাগুলো থেকে, এর থেকে যে আমরা মুক্তি পাবো না যদি এই চেতনায় থাকি, সেটা কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন, এবং কোন পথে হলে পরে আমরা এর থেকে মুক্ত হব। গণতন্ত্রের অভিমুক্তি হবে, সমাজতন্ত্রের অভিমুক্তি হবে, আন্তর্জাতিক বিশ্ব ঐক্য,
তার অভিমুখ কি হবে? লিগ অব নেশনস প্রথম বিশ্ব মহাযুদ্ধে পরে যে গঠন হয়েছিল এটা ব্যর্থ হবে, পরবর্তীকালে যে আজকে ইউএনএ গঠিত হয়েছে সেটাকে তিনি বলেছেন আগের থেকে ভালো, কিন্তু সেটাও যে আদতে পরিপূর্ণ কার্যকরী হবে না তার ব্যর্থতার কথাও তিনি দেখিয়েছেন। এই হচ্ছে তার কালোজয়ী দৃষ্টি। শ্রী অরবিন্দ অন্তরের নির্দেশে দীর্ঘদিন কারাবাসের পর এসে তিনি যখন বাইরে প্রকাশ্যে যখন তিনি বক্তৃতা দিলেন, সেই প্রথম বক্তৃতা উত্তরপাড়া অভিভাষণ, সেখানে তিনি যা বলতে চেয়েছিলেন ভিতর থেকে তিনি অন্য কথা প্রেরণায় বলেছেন। সেই সনাতন ধর্ম প্রসঙ্গে সেটি প্রত্যেকের পড়া উচিত যে তথাকথিত আমাদের যে ধর্মীয় সংকীর্ণ ধারণা, শ্রী অরবিন্দ সেখানে ভারতের সনাতন ধর্ম বলতে তিনি কি বুঝিয়েছেন? একটা বিশ্বজনীন ধর্ম, সমস্ত কিছুকে নিয়েই, সমস্ত জীবনই হলো ধর্ম। এবং সেই তার উপলব্ধি, সেই সাধনাকে অনুসরণ করে সম্পূর্ণ অন্তর জীবনের একদম অন্তরের নির্দেশে তিনি পন্ডিচেরি চলে যান এবং গিয়ে সেখানে তার যে সাধনা, তিনি যেগুলো তার উপলব্ধিতে পাচ্ছেন, কোষ্ঠীপাতরে যাচাই করছেন সত্যাসত্যতা, এবং সেগুলো তিনি লিখছেন। একটা সময় সীমা এলেন, তার পূর্বের শৈশব কাল থেকে তার যে বিপুল অভিজ্ঞতা হতো, অতীন্দ্রিয় অভিজ্ঞতা, এবং তৎসহ তিনি ফরাসি দেশে যখন ছিলেন, ফরাসি মহিয়সী নারী হিসাবে, সেই সময় তিনি তখনকার সমাজের তখনকার পরিস্থিতিতে যে সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলো মানুষকে সমালোচনা, মানুষকে সমস্যায় জর্জরিত করছে, সেগুলো নিয়ে আলোচনা করতেন। তাদের একটা ইন্টেলেকচুয়াল, যদি বলি, সেই ইন্টেলেকচুয়াল একটা সার্কেল ছিল, সেখানে তিনি এমন এমন বিষয় নিয়ে আলোচনা করেছেন যেগুলো সেই সময় নিরিখে ভবিষ্যতের চিন্তা, যেটা আমরা কিছুটা পাই সীমায় রচনাবলীর ওয়ার্ডস অফ লং এগোর মধ্যে। সেই সময় থেকেই তার অতীন্দ্রিয় অভিজ্ঞতা হতো, একটা বিশ্বাতীত বহু অভিজ্ঞতা হতো, এবং সেই অভিজ্ঞতার মধ্যে তিনি বুঝতে পারতেন যে তিনি সমগ্র পৃথিবীর মানুষের যে দুঃখ দুর্দশা, তার যে আসল কারণ, অন্তর্নিহিত কারণ, বাইরের একটা কারণ তার প্রতিষেধক আবিষ্কার হয়, আর একটা দুঃখের কারণ, বিপর্যয়ের কারণ বেরিয়ে আসে, যা আমরা বাইরে আজ পর্যন্ত দেখছি, কি রাজনীতিতে কি অর্থনীতিতে, কোনো জায়গায় কোনো শেষ নিরাপত্তা নেই। এর যে আসল উৎস, মানুষের চেতনার মধ্যে যে সমস্যা এবং চেতনা রূপান্তরের সমস্যা, সেটার জায়গায় সচেতন ভাবে যদি মানুষ না ভাবে, না আয়াস করে, তাহলে কোনো সমাধান নেই। শুধু রং পাল্টাবে, ধরন পাল্টাবে, একেবারে পরিষ্কার অমোঘ সত্য সেইটা নিয়ে তিনি ভাবিত। সেই সময় তিনি স্বপ্নে দেখতেন একজন সেই পুরুষকে, জ্যোতির্ময় পুরুষকে। তিনি আশা করেছিলেন একদিন জীবদ্দশায় নিশ্চয়ই সাক্ষাৎ হবে। ঘটনাচক্রে তার স্বামীর এদেশে আসার সুবাদে তিনি জানতে পারলেন শ্রী অরবিন্দ আপন সৃষ্টিতে নিমগ্ন আছেন পন্ডিচেরিতে, সেখানে কারোর সাথে দেখা সাক্ষাৎ করছেন না। এবং মায়ের স্বামী পল রিচার্ডের সেই অভিজ্ঞতার কথা মাকে জানানো হলো। মা নিঃসন্দেহ হলেন যে এমন একজন পুরুষের সাথে তার স্বামী সাক্ষাৎ করেছেন। মা সেই অটুট আশায় তিনি তার স্বামীর সাথে 1914 সালে এসেছিলেন। প্রথম 29শে মার্চ মা দেখেই বিস্মিত, যাকে দিনের পর দিন দেখেছেন, আমরা যাকে বলি ভিশন, খালি চোখে, খোলা চোখে, সেই জ্যোতির্ময় পুরুষকে, ঘুমে নয়, একেবারে তার সাথে হুবহু মা সে নিশ্চিত হলেন এই হচ্ছে সেই স্থান। মা তারপরে তাকে চলে যেতে হয়েছিল বিশ্বযুদ্ধ শুরু হওয়ার জন্য। শেষবারের মতো মা 1920 সালের 24শে এপ্রিল চলে এলেন। শ্রী অরবিন্দ যে আপন সৃষ্টির মধ্যে নিমগ্ন আছেন তাকে ঘিরে সেই সময় বিদগ্ধ
বেশ কিছু মানুষ তার পন্থা অনুসরণ করে পন্ডিচেরিতে আছেন। মা এসে শ্রী অরবিন্দ ইতিমধ্যেই তার স্বামী পল্লীশ্বরের উদ্যোগে একটি সমন্বয়ী, জড় এবং অধ্যাত্মের সমন্বয়ী একটা চিন্তা, একটা দর্শন নিয়ে যিনি যখন ভাবছেন, তখন তিনি খুঁজে পাননি কাউকে। শ্রী অরবিন্দকে প্রথম সাক্ষাতেই তিনি সে প্রস্তাব দিয়েছিলেন। শ্রী অরবিন্দ এক কথাতেই রাজি হয়ে গেছিলেন। তার পূর্বের এইরকম সমন্বয়ী লেখার ভাবনার কোন অভিজ্ঞতা, দর্শন যাকে বলে, দার্শনিক ভাবে লেখা তার কোনদিন তিনি জানতেন যে ঋষিরা, যোগীরা ইচ্ছা করলে সবই পারে, ঊর্ধ্ব চেতনার আবেশে। শ্রী অরবিন্দ তারপর আর্য পত্রিকা দীর্ঘদিন লেখেন। সেই আর্য পত্রিকায় তিনি তথাকথিত রাজনীতি, ধর্ম, সাহিত্য, কবিতা, আধ্যাত্মিকতা, বিশ্ব মানবতা, আমাদের যে বিশ্ব মানবের এগিয়ে চলা তার যে সমাজতত্ত্ব ইউরোপীয় আদলে আমরা এতদিন পর্যন্ত পড়ে এসেছি, তার যে ইতিহাসের কার্যকারণ, তার একটা বিকল্প মনস্তাত্ত্বিক যে বিকাশ ওটার সমাজের, সেইটাকে তিনি নতুন করে লিখলেন, দ্য সাইকোলজি অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। সম্পূর্ণ নতুন আঙ্গিকের সমাজতত্ত্ব। আজকে সেটা দেখছি কতখানি তার প্রাসঙ্গিক। শ্রী অরবিন্দ তার সাধনার সোপানে অনেক দূর উঠে গিয়েছেন। তিনি দেখছেন তার যে সাধন শক্তি কিভাবে তা বিশ্ব মানবতার কাজে লাগে। তিনি এক এক করে পরীক্ষা নিরীক্ষা করছেন। সে পরীক্ষার ইতিহাস সুবিস্তৃতভাবে ধরা আছে। তার কালজয়ী দৃষ্টি, যেটা নিয়ে যদি আজকে বুদ্ধিজীবী মহলে প্রশ্ন ওঠে, তাহলে বলবো সেই সময় তিনি যা লিখেছেন লেখনীর মধ্যে আছে বিপুল কলেবরে সে লেখা, বিশ্ব ইতিহাসের, বিশ্ব রাজনীতির পরিপ্রেক্ষিতে। সেই সময় তিনি দেখছেন আজকের পৃথিবীর সংকটকে, তার বিকল্প। তাহলে বুদ্ধির দিক থেকে তাকে তো অস্বীকার করতে কোনো জায়গা থাকার কথা নয়। কি করে তিনি লিখলেন 1908 সালে, কি করে লিখলেন আজকের চীনের যে চেহারা, সেখানে 1908 সালে তিনি দেখেছিলেন তার সম্ভাবনা। তিনি তার দেহত্যাগের আগেই লিখেছিলেন তিব্বত দিয়ে চীন আক্রমণ করবে। ভারতবর্ষের অখণ্ডতার জন্য তিনি শেষ পর্যন্ত তিনি আশ্রমে থেকে দেশের জাতির উদ্দেশ্যে তার প্রতিনিধি পাঠিয়ে, তার পত্র পাঠিয়ে তার আশঙ্কার কথা লিখে বলেছিলেন কোনো মতেই যেন দেশ ভাগ না হয়। দেশ ভাগ হলো, এবং সেই দিন, যেদিন স্বাধীনতার কালে, স্বাধীনতার দিন, যে তার কাছে বাণী চলে, তার দীর্ঘ লিখিত প্রবন্ধ ত্রিচিনাপল্লী রেডিও থেকে, অল ইন্ডিয়া রেডিও থেকে লিখিতভাবে পাঠ করা হয়েছিল। তিনি বলেছেন খণ্ড স্বাধীনতা, এ স্বাধীনতা যেতেই হবে। ভারত এক, তাকে দু টুকরো করা হয়েছে। ভারত এক অখণ্ড, এবং এই খণ্ডতা দূর হওয়া চাই। যদি দূর না হয়, যদি এই খণ্ডতা থাকে, তাহলে কি কি পরিস্থিতি হবে, সাম্প্রদায়িক কলহ, বিদেশি আক্রমণ, সবকিছু তিনি শেষের দিকে লিখেছেন। সেই সময়ে আজকের প্রেক্ষিতে মিলিয়ে নিলে মনে হয় তিনি তখন আমাদের যদি গোড়ামি না থাকে, অন্ধ বিরোধিতা না থাকে মানুষের, তাহলে কি স্বীকার করতে আমাদের কোথাও বাধা থাকার কথা তার এই কালজয়ী দৃষ্টির সত্যতা নিয়ে? শ্রী অরবিন্দ চলে গেলেন। তার চলে যাওয়ার ইতিহাসটা বড় রোমাঞ্চকর, সেটা আজকের জন্য তোলা থাক। 1950 সালের 5ই ডিসেম্বর মা শ্রী অরবিন্দের সমস্ত স্বপ্নকে একটা এপিটোমের মধ্যে, একটা পরীক্ষাগারের মধ্যে, একটা মিনিয়েচার ওয়ার্ল্ড হিসেবে তিনি শ্রী অরবিন্দ আশ্রম গড়ে তুললেন। সেটা তথাকথিত আশ্রম নয়, তথাকথিত আশ্রমের চেহারার সাথে মিলবেই না। সেখানে একটা বিপুল জনসমষ্টির কমিউনিটি, যাদের নিয়ে মা পরীক্ষা নিরীক্ষা করছেন, তাদের প্রকৃতির রূপান্তর কিভাবে হয়, তাদের চেতনার রূপান্তর কিভাবে হয়, কিভাবে সমস্ত রকমের ভালো মন্দ মানুষের মিশ্রণ রেখেই তার মধ্যে একটা কাজ করা যায়। মানুষের চেতনার মধ্যে বাছা বাছা কতগুলো ভালো মানুষকে নিয়ে নয়, সমস্ত ধরনের মানুষকে নিয়ে
যাতে একটা পরিমণ্ডলের মধ্যে তার বিকাশ হয়, তার এনভায়রনমেন্ট তাকে সহযোগিতা করে, তার একটা বিপুল এক্সপেরিমেন্ট যেটা কোথাও মেলা অসম্ভব। তার শিক্ষা, স্বাস্থ্য, তার শিল্পকলা, তার যৌথ জীবন, একটা মিনিয়েচার ওয়ার্ল্ড। এবং শ্রী অরবিন্দ যে স্বপ্ন দেখেছিলেন বিশ্ব মানবৈক্যের, আগামী দিকে আমরা চলেছি, যেভাবেই হোক আমরা চলেছি, এটা ঠেকানো যাবে না, তার সম্ভাব্য রূপরেখা তিনি আইডিয়াল অফ হিউম্যানিটিতে লিখলেন। মা তার একটা ছোট কাঠামো হিসাবে, ছোট এপিটম হিসাবে অরোভিল প্রথম আন্তর্জাতিক নগরী, ইন্টারন্যাশনাল ব্রাদারহুডের উপরে, যেখানে মানুষের ধর্ম, ভাষা, তার রাজনীতির সমস্ত কিছুর ঊর্ধ্বে মানুষ অন্তরের সত্যে, কোন তত্ত্বের আদলে নয়, কোন ধর্মীয় গোড়া বিশ্বাসের আদলে নয়, কোন রাজনৈতিক বিশ্বাসের আদলে নয়, কোন সাম্প্রদায়িক, মানুষ সম্পূর্ণ অন্তরের ঐক্যের উপলব্ধির ভিত্তিতে মানুষের যে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব, মানুষের ভিতরে ইনহেরেন্ট যে ইউনিটি আছে সেটাকে যদি সামনে আনা যায়, নতুন এক পরীক্ষার মধ্য দিয়ে মা প্রথম তার এক্সপেরিমেন্টাল নগরী, আন্তর্জাতিক নগরী অরোভিল, প্রথম বিশ্বের ইতিহাসে যার 50 বছর পূর্তি হলো এই সেদিন, মা সেটা করলেন। মা শ্রী অরবিন্দের সমস্ত চিন্তাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য মা তার আগেই শ্রী অরবিন্দ সোসাইটি করেছেন, যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে শ্রী অরবিন্দ, সেটা নিয়ে বাইরে প্রচুর কাজ হচ্ছে। মা অরোভিল করেছেন, মা তার নিজের শবদোক্তিতে বলেছেন যে তার অন্যতম 3টি কাজের মধ্যে, আজকে সময়ের অভাবে আমরা সে তথ্য এখানে রাখছি না, যে অন্যতম 3টি কাজের মধ্যে তিনি শেষ কাজটি যেটা উল্লেখ করেছেন, শ্রী অরবিন্দোজ অ্যাকশন ফরমেশন, অর্থাৎ 70-এর দশকে যখন ভারতবর্ষের অগ্নিগর্ভ অবস্থা, তখন কয়েকজন ভক্ত সাধকের প্রস্তাবে উৎসাহে মা এই প্রতিষ্ঠানটি গড়তে দিতে সম্মত হলেন এবং তার নামকরণটি মা আশীর্বাদ মতো করলেন শ্রী অরবিন্দোজ অ্যাকশন, 1970 সাল। হঠাৎ মনে পড়ছে বলতে বলতে, নেতাজি সেই সময় লিখছেন তার রাজনৈতিক জীবনে, তার আত্মকথায়, ইট ইজ দ্য টাইম অফ শ্রী অরবিন্দোজ অ্যাকশন। আশ্চর্য হিসাবে সেই তথ্য যখন পড়ি, সেই কোন সময়ে নেতাজি বলেছিলেন ইট ইজ শ্রী অরবিন্দোজ অ্যাকশন। আর কি অদ্ভুত, 70 সালে সেই নামটি, যেটা হয়তো রোপিত হয়েছিল তার স্বপ্নের মধ্যে, নেতাজির স্বপ্নের মধ্যে, সেই স্বপ্নকে তিনি রোপণ করে দিয়েছিলেন এই আবহাওয়ার মধ্যে, সেই শব্দটি এলো একটা নতুন প্রতিষ্ঠানের নাম নিয়ে, সেই বাক্যটি শ্রী অরবিন্দ অ্যাকশন। মা তার প্রেসিডেন্ট এবং সেই সময় তার কাজ বিভিন্ন রাজ্যে শুরু হয়েছিল নানান ভাবে, তার একদম বাস্তবিক যতভাবে সম্ভব, এবং পশ্চিমবাংলায় সে কাজ শুরু হয়েছিল। কিছুদিন চলার পর সেটা সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়। শ্রী অরবিন্দের বঙ্গ পর্বের 100 বর্ষ যেদিন তিনি বরোদার চাকরি ছেড়ে দিয়ে বাংলায় চলে এলেন দেশকে নেতৃত্ব দিতে 1906-এর, সেই বঙ্গপর্বের 100 বর্ষ 2006-এ মায়ের যে সেই শেষ প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ অ্যাকশন, একেবারে বিশেষ করে জাতীয় স্তরে একটা নতুন আদলে শ্রী অরবিন্দ সোসাইটি হওয়া সত্ত্বেও তার যে ইতিবাচক শব্দ হিসেবে আমরা যদি ব্যবহার করি, একটা অ্যাগ্রেসিভ মিন্স হিসাবে, অর্থাৎ যে অ্যাগ্রেসিভ মিন্স ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি কতদিন অটুট ছিল, যতদিন ভারতের এই সভ্যতা সংস্কৃতি অ্যাগ্রেসিভ ছিল। শ্রী অরবিন্দ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচারের কথা বলেছেন একাধিক জায়গায়। অ্যাগ্রেসিভ মানে সে প্রতিষ্ঠা ধর্মী, সে যা বলেছে সে করে দেখিয়েছে, সে কতগুলো ইউটোপিয়া নয়, হাইপোথিসিস নয়, ভাববিলাস নয়। ততদিন সেটা সুরক্ষিত ছিল, যেদিন থেকে তার মধ্যে নিষ্ক্রিয়তা এলো, তামসিকতা এলো, নির্বাণের মোক্ষের দিকে ঝোঁক এলো,
অঙ্গরাজ্যগুলি কখনোই একত্রিত হতে পারল না। ব্রাহ্মণ্য সমাজের একটা ধর্মের একটা অবনমনের যুগ যখন এলো, সেই সময় থেকে ভারতের অধঃপতন, তারপরে বিদেশি আক্রমণ, সেই বিদেশি আক্রমণের পরে আবার স্বাধীন হয়ে ওঠায় দীর্ঘ পরিক্রমা। শ্রী অরবিন্দ বলেছেন অ্যাগ্রেসিভ ডিফেন্স, অ্যাগ্রেসিভ ডিফেন্স। তিনি ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচারে লিখছেন শ্রী অরবিন্দোস অ্যাকশনের যে অভিমুখ, তার যে অ্যাপ্রোচ, সেটা সেই অর্থে অ্যাগ্রেসিভ। সে যা বলবে সেটা যেন প্রতিষ্ঠা ধর্মী হয় এবং সেটা মানুষের কাছে পৌঁছতে হবে। এটা অনেকটা তথাকথিত প্রতিষ্ঠানের রিভার্স রূপ। অর্থাৎ প্রতিষ্ঠানে মানুষ আসে, প্রতিষ্ঠানে বক্তৃতা হয়, প্রতিষ্ঠানে সেমিনার হয়, প্রতিষ্ঠানে মানুষ ধ্যান ধারণা শ্রদ্ধায় শিবির এইসব করেন। কিন্তু শ্রী অরবিন্দ অ্যাকশন একজন অন্যতম সাধক, মায়ের প্রাইভেট সেক্রেটারি ছিলেন বলা যায়, মাধব পণ্ডিত বলছেন এটা রিভার্স। শ্রী অরবিন্দোস অ্যাকশন মানুষের কাছে গিয়ে পৌঁছবে এবং সেই উদ্দেশ্যে নবপর্যায়ে যখন পশ্চিমবঙ্গে শ্রী অরবিন্দ অ্যাকশনের আদলে তাদের সম্মতিক্রমে অনুমতিক্রমে এখানে প্রতিষ্ঠিত হলো শ্রী অরবিন্দ অ্যাকশন ওয়েস্ট বেঙ্গল ট্রাস্ট নামে। বাংলায় আমরা যাকে বলি শ্রী অরবিন্দ কর্মধারা পশ্চিমবঙ্গ, তার যাত্রা শুরু করলো ঠিক বলা যায় 2007-এর প্রথম থেকেই, মধ্যপর্ব থেকেই। তার একটি একমাত্র সুলভ প্রকাশনা, প্রথম বাংলায় শ্রী অরবিন্দ মহলে, শ্রী অরবিন্দ চর্চার মধ্যে অন্যতম একটি সুলভ প্রকাশনা, যার প্রথম মূল্য নির্ধারিত ছিল 1 টাকা, পরবর্তীকালে সেটা 3 টাকা হয়, যাতে মানুষের কাছে পৌঁছানো যায় খুব সহজে, খুব অল্প পরিসরে, বিভিন্নভাবে সুনির্বাচিতভাবে। তার লেখা, তার ভাবনা, তাকে কেন্দ্র করে বিভিন্ন প্রাসঙ্গিক আলোচনা যাতে মানুষ পৌঁছতে পারে, এবং ছোট ছোট করে আলোচনা চক্র, যে আলোচনার মধ্যেই যে আধ্যাত্মিকতা, যেটা একটা রোবাস্ট সিভিলাইজেশন যার ছিল ভারতবর্ষে, সেই আধ্যাত্মিকতার যে শিকড়, সেই শিকড়টা কত গভীরে, সেটা মানুষের জীবনযাপনের মধ্যে, মানুষের ভাবনায়, মানুষের রাজনীতিতে, মানুষের শিক্ষায়, পারিবারিক সম্পর্কের মধ্যে, দাম্পত্য সম্পর্কের মধ্যে, সামাজিক সম্পর্কের মধ্যে, তার সমস্ত প্রাসঙ্গিকতার উপরে প্রাসঙ্গিক আলোচনা যথাসম্ভব ছড়িয়ে দেওয়ার জন্য ছোট ছোট করে পাঠচক্র বিভাগ তৈরি হলো। মহিলাদের দ্বারা পরিচালিত পাঠচক্র বিভাগ তৈরি হলো। সুলভ সংস্করণের মাসিক প্রকাশনা প্রকাশিত হলো। সুলভ সংস্করণের কয়েকটি ছোট ছোট পুস্তিকা, সহজ বাংলা ভাষায় যতদূর সম্ভব তাই নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য কয়েকটি প্রকাশনা হলো, এবং কিছু কিছু ক্ষেত্রে যুবকদের নিয়ে কর্মশালা, এর একটা শিক্ষা বিভাগ তৈরি হলো, যার উদ্দেশ্য ছিল প্রাথমিক স্তরে একদম শিশু শিক্ষার যে মৌলিক ভ্রান্তিটা কোথায়, যেটা শ্রী অরবিন্দ প্রথম থেকেই চিহ্নিত করেছেন। শ্রী অরবিন্দ আশ্রম ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন পৃথিবীর 21টি বেছে নিয়েছিলেন, তার মধ্যে অন্যতমদের মধ্যে একটি শিক্ষা ব্যবস্থা আছে শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন। এটা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল এডুকেশন কমিশন সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে গবেষণা করেছেন, তাদের লার্নিং টু বি যে রিপোর্ট, মোটা বই, তার মধ্যে এটি স্থান পেয়েছে। তার মধ্যে অন্যতম পৃথিবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা। সেই আদলে মানুষের মনস্তত্ত্বের নিরিখে, মানুষের প্রকৃতির যে সমস্যা তার নিরিখে গোটা শিক্ষা কাঠামোকে পুনর্বিন্যাস করা, শিক্ষা কাঠামো মানুষের মনস্তত্ত্বের ভিত্তিতে তার সমগ্র শিক্ষার শাখা প্রশাখা গড়ে উঠবে। তার ধারণ ক্ষমতা, তার মনস্তাত্ত্বিক বিকাশ, তার বিভিন্ন চারিত্রিক বিকাশ, তার প্রাণের বিকাশ, তার দেহের বিকাশ, তার মনের বিকাশ, তার অন্তরাত্মার বিকাশ, সেই সমস্ত কিছুর বিকাশের মাধ্যম হিসেবে একটি শিক্ষা, এবং তার লাইফ সাপোর্ট সিস্টেমের জন্য, তার অর্থনৈতিক রোজগারের জন্য, তার যে কলা কৌশলগত যে তার যে নলেজ, টেকনোলজিক্যাল নলেজ,
পেশাগত জীবনের জন্য সেটাকে একেবারেই উপেক্ষা করে নয়, এবং সেটা নিয়ে বিপুল আগ্রহ নতুন করে সৃষ্টির জন্য শিক্ষা বিভাগ বহু প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, প্রাইভেট স্কুলগুলোতে, মূলত দু একটা সরকারি স্কুল ছাড়া ধারাবাহিকভাবে যেখানেই সুযোগ পেয়েছে ওয়ার্কশপ করেছে শিক্ষা নিয়ে, টিচার্স ট্রেনিং নিয়ে, আর্ট অফ প্যারেন্টিং নিয়ে। একাধিক স্কুলে কখনো কখনো কয়েকটি সম্মেলন করেছে, অন্যতম স্টেট এডুকেশন সম্মেলন হয়েছে। সেখানে শিক্ষা সংক্রান্ত যে বইগুলো আমাদের আছে, অসাধারণ শিক্ষা নিয়ে গবেষণামূলক কাজ, পণ্ডিচেরি আশ্রমে নানান তার বিভাগে কাজ হয়েছে, বিভিন্নভাবে বাইরের জগতে সেগুলো বিপুল ভাবে উৎসাহ সৃষ্টি করেছেন একটা শ্রেণীর অভিভাবকদের মধ্যে, শিক্ষকদের মধ্যে। সেই সমস্ত ওয়ার্কশপে বহুল বই পর্যন্ত বিকৃত হয়েছেন শিক্ষা নিয়ে, যে মূল ভাবনা চিন্তাগুলো যে জানিয়ে একাধিক বই আছে ইংরেজি, বাংলায় এবং বিভিন্ন ভাষায়, এবং সেই কাজ হয়েছে। এবং এই শ্রী অরবিন্দ কর্মধারা পশ্চিমবঙ্গের একটা ভবিষ্যতে যাতে স্থায়ী তার কর্মকেন্দ্র, যেখান থেকে সে সমস্ত যোগাযোগ রাখতে পারবে বাংলা সমস্ত প্রান্তে, তার একটা কার্যালয়ের জন্য সে তার ভাবনার বাইরে, চিন্তার বাইরে তার সামনে একটা সুযোগ এসেছিল। সেই সুযোগে সে একটি স্থান সে বুকিং করতে পেরেছে, কলকাতা মহানগরীর অন্যতম কেন্দ্র একটা স্থল, সেই ঐতিহাসিক জায়গা, সেই কলেজ স্কয়ার, যেখানে শ্রী অরবিন্দের বিখ্যাত ঐতিহাসিক ভাষণ, তার পাশেই যে কলেজ স্ট্রিট বিখ্যাত মার্কেট, সেখানে যে আজকে বর্ণ পরিচয় নামে বলা হচ্ছে ভারতবর্ষের প্রথম ইন্টিগ্রেটেড বুক মল, বহুতল, বহু রকম সুযোগ সুবিধা বিশিষ্ট সেইটা গড়ে উঠছে। সেখানে একটি তার কার্যালয় করার জন্য সে একটা পদক্ষেপ নিয়েছে। তার ক্রয় মূল্য হিসাবে সে প্রায় বেশিরভাগটাই সে দিয়ে রেখেছে অগ্রিম হিসাবে। আগামী দিনে যত তাড়াতাড়ি তাদের কাজটি শেষ হবে, সেইখানে সে একটা ভবিষ্যতের প্রজন্ম তার জন্য তার একটা পা রাখার জায়গা পায় সেই কার্যালয়। সেখানে সেই সময় ঠিক হয়েছিল, সেই সময় রুচি পরিষদ ঠিক করেছিলেন যে সেখানে একটা শ্রী অরবিন্দ তথ্য কেন্দ্র হবে, যেখানে হাজার হাজার মানুষের ফুটফল হবে, একটা ইন্টিগ্রেটেড বুক মল হিসাবে, একটা আন্তর্জাতিক মানের বইয়ের বিক্রয়ের কেন্দ্রস্থল হিসাবে সেই ফুটফলস যেখানে হবে, সেখানে একটা শ্রী অরবিন্দ তথ্য কেন্দ্র, অর্থাৎ মানুষ তার বিভিন্ন পেশায় কাজে, বইয়ের সংক্রান্ত, সেমিনার সংক্রান্ত নানান কাজে সেই জন্য সে দেখতে পায় এমন একটা কার্যালয় যেখানে শ্রী অরবিন্দ সম্পর্কে বিপুল সমস্ত সম্ভার সংগৃহীত আছে, তার সমস্ত রকম ইনফরমেশন, তথ্য সেখানে আছে, কি নিজের রাজ্যে, কি বাইরের রাজ্যে, কি পৃথিবীর বাইরে বাইরে যেখানে যেখানে শ্রী অরবিন্দ নিয়ে নানান রকম গবেষণামূলক কাজ হচ্ছে, শিক্ষায়, কমিউনিটি লিভিং এ, সাহিত্যে, শিল্পে, যত রকমের, তার জন্য একটা প্রকৃত তথ্য কেন্দ্র আধুনিক প্রযুক্তির মাধ্যমে থাকে এবং তার সাথে তার কার্যালয়টি থাকে, এবং সেখান থেকেই যাতে মানুষের যে ফুটফলস হবে সেই যোগসূত্রের সুবাদেই মানুষ যেন তার প্রয়োজনীয় তথ্য, যার আগ্রহ আছে সেই জন্য জানার সুযোগ পায় ওরকম একটা ঐতিহাসিক জায়গায়। তার জন্য একটা সে প্রচেষ্টা নিয়েছে, যার অধিকাংশ মূল্যই সে বুকিং হিসাবে সে দিয়ে রেখেছে। ভবিষ্যতে হয়তো আশা করছি অচিরেই সেই 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 জায়গাটি গড়ে উঠবে, সে আশায়। আমি একজন দীর্ঘদিন এই নবপর্যায়ে শ্রী অরবিন্দ কর্মধারা পশ্চিমবঙ্গকে সামনে থেকে যেটা দেখেছি, সেই সম্পর্কে আজকে মনে হয়েছে যে শ্রী অরবিন্দের এই যে কাজ 1970 সালে যার প্রথম প্রতিষ্ঠা মা আশীর্বাদ পুত করলেন, তার চার্টারে মা নিজে একাধিক লাইন জুড়ে তিনি সেটাকে একটি ফাইনাল রূপ দিলেন। তার এটা 50 বছর সুবর্ণ জয়ন্তী। আমি একজন প্রত্যক্ষদর্শী হিসাবে, শুভানদ্য হিসাবে সামনে থেকে এই কাজটাকে যেভাবে দেখেছি, আমার মনে হয়েছে এই সুবর্ণ জয়ন্তীতে মানুষের সামনে এই সুন্দর মুহূর্তটিতে মানুষের সামনে সেইটুকু ইতিহাস তুলে ধরা, অর্থাৎ শ্রী অরবিন্দোজ অ্যাকশনের জন্ম
তার উদ্দেশ্য, তার কাজ এবং নবপরিচয়ে পশ্চিম বাংলায় তার প্রচেষ্টা, এইগুলো আজকে আমরা যে সমস্যায় জর্জরিত সমস্ত স্তরে এবং পুরাতন সমস্ত চিন্তা ভাবনা মতবাদ, কি শিক্ষায়, কি রাজনীতিতে, কি দর্শনে, সেগুলো যে অস্ফুলেট হয়ে গেছে, কোনো কিছুতেই কোনো কিছুর প্রতিশোধ নেই। শ্রী অরবিন্দ এটা তার কালজয়ী দৃষ্টিতে দেখেছিলেন এবং তিনি অসাধারণ তার প্রজ্ঞা দৃষ্টিতে তা সে অজ্ঞেয় মানুষের বুদ্ধির অজ্ঞেয় সেই চেতনার আলোকে তিনি যে দেখেছিলেন, তার যে বিশ্ববিখ্যাত তা জিনিস রেখে গেছেন। মানুষের জীবনের কত রকম সমস্যা হতে পারে, তার প্রকৃতির স্তরে, তার মানসিক, তার প্রাণিক, তার দৈহিক, তার অন্তরাত্মিক জীবনের কত রকমের সমস্যা হতে পারে। অত্যন্ত সাধারণ মানুষ থেকে একজন চরম উন্নত তথাকথিত ভাষায়, এমনকি সাধকদেরও, যারা এই সাধনায় করছেন অন্তর্জীবনের সাধনা, আন্তর্জীবনের আবিষ্কারের সাধনা, সেখানে কত রকমের সমস্যা, কোন সমস্যার সমাধান কিভাবে, কোনটার কি অর্থ, যে সমস্যাগুলো আসছে অন্তর্জীবনের উপলব্ধিতে যেগুলো আসছে, বিপুল চিঠির সম্ভার তিনি লিখে গেছেন। মানুষের নিজেকে জানার একটি দর্পণ, তার সমগ্র চিঠি, যে যে স্তরে আছে সেই স্তরে তার প্রকৃতির তিনি যেন মন্থন করে মানুষের প্রকৃতিকে তিনি মানুষের সামনে তুলে ধরেছেন তার চিঠিপত্রের মাধ্যমে। আজকে কোনটা হয়, কেন হয়, কোথা থেকে আসে, কোথা থেকে মানুষের চিন্তা ভাবনার মধ্যে বিমিশ্রকারিতা, তার দ্বিচারিতা, কোথায় কেন সে, তার সমস্ত কিছু তিনি লিখেছেন এক অভূতপূর্ব। শুধু সৃষ্টির মধ্যে তা যিনি রেখে গেছেন, বাকিটা তার অন্তর্জীবনের নাগাল পাওয়া মানুষের অসাধ্য, যা তিনি লিখে গেছেন, এবং সেইটা আজকের দিনে প্রাসঙ্গিক। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আমাদেরকে তৈরি হতে হবে, নতুন প্রজন্মকে আসতে হবে। যে প্রজন্মরা আসা হতো রাজনীতি নিয়ে, তথাকথিত সমস্ত মতবাদ নিয়ে আসা হতো, সেই প্রজন্মের কাছে আমার একটা অনুরোধ, যে সব দেখেছে, যারা যা দেখেছেন সব দেখে যখন আসা হতো, পরীক্ষার নিরীক্ষেই, কোষ্ঠীপত্রে যাচাইয়ের নিরীক্ষেই তারা একবার মুখ ফিরিয়ে শ্রী অরবিন্দের কাছে, শ্রীমা যাকে একদম বাস্তব রূপ দিয়েছেন, সে তার সেই সৃষ্টির সাথে একটু সংযোগ স্থাপন করে নিজের প্রতীতি হয় কিনা সেটা যাচাই করেই তারা একবার দেখুক, এবং সেই কাজ নতুন করে শুরু হোক। তার জন্য আমাদেরকে আমাদের খোলস থেকে বেরিয়ে আসতে হবে। জীবন অনিত্য, বাইরের জীবন, একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে, কিছুই নিয়ে যাব না। কিন্তু যে বিপুল সৃষ্টি আমাকে প্রতিদিন বাঁচিয়ে রেখেছে, কৃতজ্ঞতা হিসাবে সেই সৃষ্টিকে সুন্দর করতে যদি আমার কোথাও কৃতজ্ঞতা বোধ জাগে, সেই কৃতজ্ঞতা বোধের নিদর্শন হিসাবেই আমরা যদি একটু দৃষ্টি ফেরাই, একটু নতুন করে ভাবি, ভেবে যদি নিজের ভিতর সেই বিশ্বাস জন্মে, সেই বিশ্বাস নিয়ে আমরা যদি পৃথিবীর স্বার্থে, জীবনের স্বার্থে, সামগ্রিক সমাজের স্বার্থে আমরা যদি একটু এই জীবনের সাথে ওই জীবনটাকে যুক্ত করে আমরা যদি পারি, তবেই হবে সার্থক বেঁচে থাকা। না হলে পশুর মতো বেঁচে থাকা, আত্মসংরক্ষণ জীবন নিয়ে বেঁচে থাকা, শুধু মানে কিছু বাগাড়ম্বরমূলক শুধু উপদেশ দেওয়া কথা, শুধু এটা ঠিক না ওটা ভালো, এগুলো মূল্যহীন যদি না আমি নিজের জীবনের মধ্যে তাকে দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করি। এবং শ্রী অরবিন্দ হচ্ছে সেই নতুন জীবনের শিল্পী। কেউ যদি সমস্ত ধর্মের পথ দিয়ে এসে গিয়ে থাকেন, সমস্ত রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি যদি এসে থাকেন, তার পাঠ, তার চিন্তা, আমি তার অনুরোধ করব একবার শ্রী অরবিন্দের রচনার মধ্যে, সৃষ্টির মধ্যে, তার উপলব্ধির মধ্যে একটু প্রবেশ করার চেষ্টা করুন। নিজে যাচাই করে দেখুন। কোনো ভক্তের নিরিখে বলছি না, যাচাইয়ের নিরিখে বলছি, বিশ্ব পরিস্থিতির নিরিখে বলছি।
যে শ্রী অরবিন্দ আজকের দিনে আদর্শ প্রতিষেধক, সেটা আপনি একমত কি দ্বিমত, তার জন্য আপনাকে শ্রী অরবিন্দকে যাচাই করেই নিতে বলছি। মায়ের সমগ্র সৃষ্টিকে, মায়ের সমগ্র শিক্ষাকে, মায়ের সমস্ত অমৃত কথাকে যাচাই করে নিতে বলছি। আসুন আমরা নিজেদের জীবনে লিখে, সামগ্রিক জীবনে নিয়ে একেবারে কোষ্ঠীপাতরে যাচাই করে দেখি যে কতখানি তিনি প্রাসঙ্গিক, কতখানি শ্রী অরবিন্দ শ্রীমা প্রাসঙ্গিক আজকের পরিস্থিতিতে। যে আগত যুগ আসছে, সেই যুগের নিরিখে তার প্রস্তুতি হিসাবে যে প্রত্যেকটা স্টেপিং স্টোন কি হওয়া উচিত, তার রূপরেখা যে তাদের কাছে আছে, সেটা আমি বিশ্বাস করি কিনা আমাকে যাচাই করে বুঝতে হবে। নাহলে প্রায়োরি ডিনাল, অর্থাৎ কিছু না জেনেই তাকে অবিশ্বাস করা বা কিছু না জেনেই তাকে বিশ্বাস করা, দুটোই ভ্রান্তি। এবং সেই ভ্রান্তি থেকে বেরিয়ে এসে নিজেদের অভিজ্ঞতার নিরিখে আমরা যদি আজকের এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, শ্রী অরবিন্দ অ্যাকশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 29শে জুলাই 2020, আক্ষরিক অর্থে, প্রতীকী অর্থে শ্রী অরবিন্দ অ্যাকশনের সুবর্ণ জয়ন্তী, সেই দিনটিতে আমরা নতুন করে একবার একটু প্রবেশ করি, যে দেখা যাক, অনেক তো দেখেছি, অনেক জেনেছি, অনেক বোঝবার চেষ্টা করেছি, বারবার আশাহত হয়েছি, মর্মাহত হয়েছি, ক্লিষ্ট হয়েছি, জর্জরিত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মেলাতে পারিনি যা জেনেছি আর বাস্তব জীবন। কেন, কোথা হতে, কি জন্য, তার উত্তর যথার্থভাবে পাইনি। ভাষা ভাষা পেলেও জীবনের মধ্যে মনে হচ্ছে না সেগুলো অধরা। সে কুকুরের লেজের মতো, টেনে ছেড়ে দিলেই সে আবার গুটিয়ে যায়, কখনোই পরিবর্তে। শ্রী অরবিন্দ বলছেন আলবাত পরিবর্তে। সেই কাজটা করার জন্য এসেছিল, সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যই। আসুন আমরা আগে আমাদের জানার স্তরে, জ্ঞানের সন্ধানের স্তরে আমরা আগে দেখি। আমি অন্ধবিশ্বাসের আদলে বলছি না, এবং তাহলে পৃথিবী বাঁচবে। না হলে শ্রী অরবিন্দ যে সংকটের কথা বলেছেন, সংকট আরো চেহারা নেবে ভয়াবহ। এবং বিকল্প কি সে কথা বলেছেন, যত আমরা সচেতন হব আমরা ততই সমাধান, সমস্যা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করব। আমাদের নতুন প্রজন্ম, বর্তমান প্রজন্ম ততই একটি সুন্দর সমাজের দিকে পা বাড়াবে। নাহলে আমরা কি রেখে যাব? আমরা যদি কোনো উদ্যোগী, কোনো ভূমিকায় ব্যক্তিগতভাবে না নেই, শুধু খাওয়া পড়া, বেঁচে থাকা, বিবাহ, জন্ম, মৃত্যু, জন্ম, বিবাহ, মৃত্যু, এই ক্রমেই আমরা থাকবো, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেন আমরা একটা নতুন ভাবনার যদি শরীক হতে পারি, সেইটাই আজকে শ্রী অরবিন্দ অ্যাকশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের কাছে একটা সুযোগ। আমি দূর থেকে এর একজন প্রত্যক্ষদর্শী হিসাবে যে অভিজ্ঞতা লাভ করেছি ছাত্র জীবন থেকে আজকে এই পর্যন্ত, আমার মনে হয়েছে যে আমার যথার্থভাবে আজকের সুবর্ণ জয়ন্তী শ্রী অরবিন্দ অ্যাকশন উপলক্ষে আমি অন্তত যদি এইটুকু মানুষের কাছে, আমার পরিচিত সমাজের কাছে শেয়ার করি, সেটা অন্তত একটা প্রাথমিক স্তরের কৃতজ্ঞতা নিবেদনের একটা সুযোগ। বাকি অনন্ত সুযোগ রয়েছে জীবনে আমার এবং আমাদের সকলের। তার সাথে যুক্ত হয়ে, তার মধ্য দিয়ে, সেই চেষ্টার মধ্য দিয়ে পৃথিবীতে যতদিন বাঁচব, একান্ত নিজের ব্যক্তিগত প্রয়োজন ছাড়াও একটা বৃহত্তর স্বার্থে, সৃষ্টির স্বার্থে, সুপ্রিম ক্রিয়েশনের স্বার্থে যেন আমি সেই সমীর হই, সেই সুযোগ আজকে আমরা যেন নিতে পারি। আজকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রী অরবিন্দ অ্যাকশনের মা যার স্থায়ী সভাপতি, আমি সেই স্মৃতিচারণ করে আমরা শেয়ার করলাম একটা আশু সম্ভাবনার কথা, একটা আশু ভবিষ্যতের কথা। নমস্কার, সবাই ভালো থাকবেন।